আমরা কন্ডিশনাল সেন্টেন্স এসএসসি এবং এইচএসসি দুইটা পাবলিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের স্টুডেন্টরা এই কন্ডিশনাল সেন্টেন্সটা আনসার করতে গিয়ে প্রায়ই তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমরা যদি আজকে যেভাবে ক্লাসটা করাবো, যদি তারা সব মনোযোগ দিয়ে শুনে, স্টুডেন্টরা যদি শুনে, তখন এই ক্লাসটা তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এখানে আমরা কিছু নতুন ধারণা নিয়ে আসছি। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এবং মিক্সড কন্ডিশন, এইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। শর্ত বুঝতে হবে যে কন্ডিশনটাতে কী ধরনের শর্ত প্রকাশ করছে, কোন সময়টাকে চিহ্নিত করছে এবং সঠিক ফর্মুলা কোনটা বসাতে হবে। এই যে ধাপগুলা যদি একজন স্টুডেন্ট বুঝতে পারে, তাহলে তার পক্ষে কন্ডিশনাল সেন্টেন্সটা আনসার করা সম্ভব। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে যে চিরন্তন সত্য, অভ্যাস, যেগুলো নিয়মিত ঘটে। আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে যেটা বাস্তবে সম্ভব, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেটা স্বপ্ন, থার্ড কন্ডিশন হচ্ছে যেটা আফসোস, এবং মিক্সড কন্ডিশন হচ্ছে যেটা মিশ্র। আমরা প্রথম স্লাইডটা শেষ করলাম, এখন আমরা দ্বিতীয় স্লাইডে যাই। এই যে আজকে আমাদের দ্বিতীয় স্লাইড, এটাতে আমরা দেখব যে আজকে আমরা কি শিখবো এই ইউনিটটাতে। এক নম্বরে আছে কন্ডিশনাল সেন্টেন্স শনাক্ত করতে পারবে, যে এটা কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স এটা সে বুঝতে পারবে। 2 নম্বর, 5টি টাইপের যে ফর্মুলা এটা মনে রাখতে পারবে বা শিখতে পারবে। ইফ, আনলেস বা ইনভার্সন সঠিকভাবে ব্যবহার করতে পারবে। কমন যে মিস্টেকগুলো হয় এটা ঠিক করে বোর্ডের যে কোয়েশ্চেনগুলো তারা। থার্ডে আছে ইফ, আনলেস বা ইনভার্সন যে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। এবং 4 নম্বরে কমন যে মিস্টেকগুলো আছে এটা তারা ঠিক করে বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান করতে পারবে। থার্ড নম্বর যে স্লাইডটা আছে, আমরা দেখি এখানে কি আছে। প্রথমেই হলো যে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। আমরা আজকের এই ক্লাসে এখন এই স্লাইড থেকে আমরা জেনে নিব যে এই যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স, এটা অনেক স্টুডেন্টের কাছে স্পষ্ট নয় যে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। যখন এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট থাকে না, তখন একটা স্টুডেন্ট বুঝতে পারে না আসলে তাদেরকে কি আনসার করতে বলা হচ্ছে, তাদেরকে এখানে কি কাজ করতে হবে। তাই একজন স্টুডেন্ট যদি প্রথমে বুঝতে পারে যে কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কি, তখন তার পক্ষে এটার উত্তরটা বের করা বা এটার যে কি উদ্ধার করতে হবে এটা সে বুঝতে পারে, তখন তার পক্ষে এটা আনসার করাও সহজ হয়ে যায়। দেখি আমরা তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। যে সেন্টেন্স এ কোনো শর্ত, শর্ত মানে হচ্ছে কন্ডিশন, যে সেন্টেন্সে কোনো শর্ত এবং সেই শর্তের ফলাফল বা রেজাল্ট প্রকাশ করা হয় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের যে মূল বিষয়টা, একটা অংশে থাকবে শর্ত আর একটা অংশে থাকবে রেজাল্ট বা এটার ফলাফল। দুইটা পার্ট থাকবে। পরীক্ষায় কি হবে, একটা পার্ট দেওয়া থাকবে আর একটা পার্ট স্টুডেন্ট নিজে আনসার করতে হবে। এই কাজটা যদি করতে পারে তাহলেই একজন স্টুডেন্ট কন্ডিশনাল সেন্টেন্স আনসার করতে পারবে। তবে এইগুলো আনসার করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু ফর্মুলা আছে, কিছু নিয়ম আছে, যেগুলো আমাদের এই লেসনে আমরা শিখব। এখন দেখি একটা উদাহরণ দেখি আমরা। ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল পাস, তুমি পাস করবে। এই যে এখানে একটা প্রথম বাক্যটাতে একটা শর্ত দেওয়া হইলো যে তুমি যদি কঠোর পরিশ্রম করো ইউ উইল পাস, তুমি পাস করবে। প্রথম বাক্যটাতে শর্ত, দ্বিতীয়টাতে হচ্ছে তার রেজাল্ট বা তার ফলাফল। এটি আসলে কন্ডিশনাল সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য। তবে এখানে বিভিন্ন টাইপের কন্ডিশনাল সেন্টেন্স আছে, আমরা এগুলো ধারাবাহিকভাবে শিখব। কন্ডিশন হচ্ছে কি, ইউ স্টাডি হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং রেজাল্ট কি পাবা, ইউ উইল পাস, তুমি পাস করবে। এই স্লাইডটা শেষ, আমরা এখন পরবর্তী স্লাইডটাতে যাই। মনে রাখার জন্য আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করেছি আমরা এখানে, যে কিভাবে আমরা মনে রাখবো যে কোন কন্ডিশনটা আসলে প্রথম অংশে দ্বিতীয় অংশে ফলাফলটা কোনটা আমরা ব্যবহার করব, কোন অংশটা দিয়ে আমরা শেষ করব প্রথম অংশটার সাথে মিলিয়ে। এটা মনে রাখার জন্য এই টেকনিকটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এখানে একটা হচ্ছে জিরো কন্ডিশন, আরেকটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, মিক্সড কন্ডিশন। জিরো কন্ডিশন কোনগুলো, সত্য ঘটনা যেগুলো, এগুলাকে বলা হয় যে চিরন্তন সত্য, সায়েন্টিফিক সত্য যেগুলা বা অভ্যাসগত যে সত্য, এগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল, এগুলো কোনো সময় পরিবর্তন হয় না। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যেগুলা সম্ভব ঘটনা, যেগুলো চাইলে আমরা সম্ভব করতে পারবো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন কি, যেগুলা কল্পনা বা স্বপ্ন, যেগুলো আসলে সম্ভব করা সম্ভব না, এই শর্তগুলা, এই ধরনের কন্ডিশনাল বাক্যগুলো হবে সেকেন্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে যে অতীতে কাজটা হয়ে গেছে কিন্তু আমি করতে পারি না, এটার জন্য যে আফসোস, এইটাই হচ্ছে থার্ড কন্ডিশন। আর মিক্সড কন্ডিশন, এখানে বিভিন্ন সময়ের পাস্ট প্রেজেন্ট বিভিন্ন সময় নিয়ে মিশ্রিত একটা কন্ডিশন থাকে, এটাকে আমরা মিক্সড কন্ডিশন নাম দিলাম। জাস্ট আমাদের কাজটা সহজ করার জন্য, মনে রাখাটা সহজ করার জন্য এবং শেখাটাকে ইজি করার জন্য এই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করলাম।
এখন দিয়ে আমরা একটু দেখে নিই জিরো কন্ডিশন হলে কি হবে শর্ত। ইফ বা হোয়েন যদি থাকে, প্রথম অংশেও যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশটাও কি হবে, প্রেজেন্ট টেন্সই হবে। এই হলো গিয়া জিরো কন্ডিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে এটার প্রথম যে কন্ডিশনটা এটাও থাকবে প্রেজেন্ট টেন্স, এবং এটার যে রেজাল্টটা যে ক্লজে আসবে এই ক্লজটাও থাকবে প্রেজেন্ট টেন্স। ফার্স্ট কন্ডিশনে প্রথম অংশটা থাকবে প্রেজেন্ট টেন্স, আর দ্বিতীয় অংশটা থাকবে এটা ফিউচার টেন্স অথবা মোডাল অক্সিলারি ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা সম্ভব। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে ইফ যুক্ত ক্লোজটা থাকবে পাস্ট টেন্সে, আর এটার সঙ্গে যে পরবর্তী ফলাফল যে ক্লোজটা আসবে এটা আসবে মোডালের প্রেজেন্ট ফর্ম, মোডাল অক্সিলারি ভার্বের পরে এটার প্রেজেন্ট ফর্ম, যেটা মোডাল অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম, যেটা পাস্ট ফর্মের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা অতীতের বিষয়। এখানে প্রথম অংশটা থাকবে পাস্ট টেন্স, দ্বিতীয় অংশটা থাকবে মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মোডাল অক্সিলারি ভার্বের পাস্ট ফর্মগুলো এখানে বসাতে হবে, যেহেতু এটা অতীতের একটা অংশ। সেকেন্ড কন্ডিশন মানে ইফ যুক্ত ক্লোজটাই থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর থার্ড কন্ডিশন কোনটা, যেটা ইফ যুক্ত ক্লোজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। যখন ইফ যুক্ত ক্লোজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে তখন রেজাল্ট যে অংশটা বা রেজাল্ট যে ক্লোজটা আসবে এটা আসবে মোডাল পারফেক্ট টেন্সের, মোডাল পাস্ট পারফেক্টের সাথে ভার্বের থ্রি ফর্ম। অর্থাৎ যদি ইফের সাথে বা প্রথম ক্লোজে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন থাকবে মোডাল পাস্ট ফর্মের সাথে ভার্বের বি ওয়ান ফর্ম। আর প্রথম অংশটা যদি থাকে পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশটাতে থাকবে পাস্ট মোডাল পাস্ট পারফেক্টের সাথে ভার্বের বি থ্রি ফর্ম, যেটা আফসোস বোঝায় এটাতে এই কন্ডিশনটা ব্যবহৃত হয়। আর মিক্সটা কি, মিক্সটার মধ্যে থাকবে ইফ যুক্ত ক্লোজটা থাকবে পাস্ট পারফেক্ট টেন্স, আর ওইখানেও থাকবে কি মোডালের পাস্ট ফর্মের সাথে বি ওয়ান, যেটা বর্তমান বোঝায় আর কি, বর্তমান কালে যেটা হয়। আরেকটা হচ্ছে মিক্স টু, যেটা হবে ইফ যুক্ত ক্লোজটা হবে পাস্ট টেন্সে এবং এটা হবে মোডাল পাস্ট পারফেক্টের সাথে বি থ্রি ফর্ম। এটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের পক্ষে পরবর্তী লেসনগুলো অনেক ইজি হবে। আমরা এখানে আমরা ম্যাপটা দেখে নিলাম, এখন আমরা মূল আলোচনাটা একটু দেখে নিই। পরবর্তী দেখি জিরো কন্ডিশনটা কি, আমরা এখানে দেখবো যে জিরো কন্ডিশনটা কি। জিরো কন্ডিশন চিরন্তন সত্য, সাইন্টিফিক ট্রুথ বা হেবিচুয়াল ট্রুথ যেগুলো আছে, অভ্যাসগত কাজ, এইগুলা সবগুলোই হবে জিরো কন্ডিশনের মধ্যে। জিরো কন্ডিশনের মধ্যে আমাদের কি করতে হবে, ইফ বা হোয়েনের সাথে থাকবে প্রেজেন্ট ফর্ম, আর ফলাফলটাও আসবে প্রেজেন্ট ফর্ম। মানে ঘটনা বারবার ঘটলেও ফল একই হয়, তখন এটা হবে জিরো কন্ডিশন। মানে এখানে আমরা দুইটা টেন্সই থাকবে, দুইটা ক্লোজই থাকবে প্রেজেন্ট টেন্সে। যেমন একটা উদাহরণ দেখি আমরা, সেলসিয়াস, তখন কি হবে, পানি 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ইট বয়েলস, এটা ফুটতে থাকে। এটা সবসময় সত্য। অতএব এটা প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আমি বলতেছি বাক্যটা, ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস, মানে পানি যদি 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটানো হয় এটা ফুটতে থাকে, ফুটে। এটা সবসময় সত্য, সাইন্টিফিক সত্য। যখনই গরম করা হয় এটা গলে যায়, এর মানে এটা সবসময় সত্য। ইফ ইউ ডোন্ট ইট, তুমি যদি না খাও, ইউ ফিল হাংরি, তুমি না খেলে ক্ষুধার্ত অনুভব করবে বা তুমি ক্ষুধার্ত অনুভব করো, এইটাও কিন্তু চিরন্তন সত্য। এইগুলা কি হবে আমাদের জিরো কন্ডিশনের কন্ডিশনাল বাক্য, জিরো কন্ডিশন। এখন আমরা দেখি কন্ডিশনের হচ্ছে বর্তমান শর্ত বা ভবিষ্যতের বাস্তব সম্ভাবনা। এখানে ইফ যুক্ত ক্লোজটা থাকবে বর্তমান এবং ফলাফলটা থাকবে ফিউচার। এই যে বর্তমানে থাকবে ইফ যুক্ত শর্ত আর ভবিষ্যতে থাকবে এটার ফলাফল। ভবিষ্যতে কাজটি হওয়ার বাস্তব সম্ভাবনা আছে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে। শর্ত পূরণ হলে ফলাফল গড়তে পারে। উইলের বদলে ক্যান, মে, মাস্ট, শুড এগুলা ব্যবহার করা যেতে পারে। যে কোনোটা ব্যবহার করলে যদি অর্থ এবং গ্রামাটিক্যাল ফর্মুলা যদি ঠিক থাকে, কন্ডিশনাল সেন্টেন্সও সঠিক হয়ে যাবে। এখন আমরা এখানে দেখতেছি ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল পাস, তুমি পাস করবে। এই যে ইফ যুক্ত ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরেরটা হলো ফিউচার টেন্স। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে হোম, আমরা বাসায় থাকবো। বৃষ্টি হলে আমরা কি করব, ফলাফল কি হবে, আমরা বাসায় থাকবো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ইউ আর নট বিজি, তুমি যদি ব্যস্ত না থাকো, আই ক্যান মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করতে পারি। এর মানে এখানে উইলের জায়গায় কি করা হয়েছে, ক্যান ব্যবহার করা হয়েছে। এখানে ক্যান, মে, মাস্ট, শুড যে কোনোটা মোডাল অক্সিলারি ভার্বই ব্যবহার করা যেতে পারে, কারণ এই সবগুলাই প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স দুইটাই প্রকাশ করে। এখন আমাদের গেল ফার্স্ট কন্ডিশন,
আমরা সেকেন্ড কন্ডিশনে আমরা দেখব যে এটা কি হয়। আনরিয়েল প্রেজেন্ট বর্তমানের অবাস্তব অবস্থা, ইমাজিনারি সিচুয়েশন কল্পিত পরিস্থিতি, ড্রিম স্বপ্ন বা অ্যাডভাইস উপদেশ, এইগুলো থাকে সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশনে কি হয় সাধারণত ইফ যুক্ত ক্লোজটা থাকে পাস্ট টেন্সে, আর ইফের পরে যে অংশটা থাকে এটা থাকে মুডাল পাস্টের পরে, মুডাল যে অক্সিলারি ভার্বগুলো আছে পাস্ট ফর্মের এগুলার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাস্তবে এখন নেই কিন্তু কল্পনায় সম্ভব, এইটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের বৈশিষ্ট্য। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই, আমি উঠতে পারতাম। এটা আসলে সম্ভব না, কিন্তু এটা আমার একটা আফসুস বা একটা কল্পনা, অবাস্তব একটা কল্পনা, যে কারণে এখানে মনে রাখতে হবে আয়ের সাথে সাধারণত ওয়াজ বসে, কিন্তু আমার পক্ষে তো পাখি হওয়া সম্ভব না, এটা একটা অবাস্তব কল্পনা, এই কারণে এখানে আয়ের সাথে ওয়াজ না দিয়ে অবাস্তব কল্পনা বিধায় এখানে আয়ের সাথে ওয়ার ব্যবহার করা হয়েছে। যেমন আবার বলতেছি আমি লাইনটা, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, আই উড ফ্লাই, আমি উড়তাম। সে ইংরেজি জানেও না, সে চাকরি পায়ও না। যার কিন্তু আমি আফসোস করে বলতেছি এই যে অতীতের মানে একটা অবাস্তব কল্পনা বা একটা আফসোস, এই ধরনের ক্ষেত্রে কি হয় অবাস্তব কল্পনার ক্ষেত্রে, ইফ শি নিউ ইংলিশ শি উড গেট দ্য জব, সে যদি ইংরেজি জানতো সে চাকরিটা পেত। যেহেতু ইফ যুক্ত ক্লোজটা এখানে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে সাবজেক্টের পরে মুডালের পাস্ট ফর্ম এবং বি1। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আমার পক্ষে তুমি হওয়া সম্ভব না, যে কারণে এখানে আয়ের সাথে ওয়ার। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ডু দিস, আমি এটা করতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস, আমি এটা করতাম না। তা আমার পক্ষে তুমি হওয়া সম্ভব না, যে কারণে এখানে আয়ের পরে ওয়ার আসছে। আর যেহেতু এখানে পাস্ট টেন্স, পরেরটা আসবে মুডালের পাস্ট ফর্ম, আই উড নট ডু দিস, কারণ আমরা জানি মুডালের পরে সবসময় ভার্বের কি বসে, বেস ফর্ম বসে, এই কারণেই এখানে আই উড নট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। এই গেল পাস্টের সাথে ওয়ার বসলো কেন এটার ব্যাখ্যা, আর উডের পরে বি1 কেন বসে এটার ব্যাখ্যা। বর্তমানের এটা আমি কল্পনা করতেছি, কিন্তু এটা অতীতের একটা ঘটনা। এখন আমরা যাব সেকেন্ড কন্ডিশন, যেটা সেকেন্ড কন্ডিশনে যাই। এটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনে আর ভুল হবে না। এটার প্রথম অংশটা দেওয়া আছে, ইফ আই ওয়ার, ইফ হি ওয়ার, ইফ শি ওয়ার, ইফ ইট ওয়ার, ইফ দে ওয়ার। আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আই, হি, শি বা এর সাথে সব এখানে ওয়াজ বসার কথা, কিন্তু যেহেতু এটা একটা অবাস্তব কল্পনা বা অবাস্তব চিন্তা বা প্রত্যাশা, এই কারণে এখানে ওয়াজ না বসে এখানে ওয়ার বসতেছে প্রথম ক্লজটাতে। পরীক্ষা এড়িয়ে যেতে হবে ইফ আই ওয়াজ এ বার্ড, এখানে ওয়াজ দিলে এটা কিন্তু অবাস্তব থাকবে না, এটা কিন্তু যদিও শোনা যায় সঠিক কিন্তু এটা হবে না, মনে রাখতে হবে যে এটা অবাস্তব কল্পনার ক্ষেত্রে এখানে ওয়ার বসছে। হ্যাঁ, ইফ আই ওয়ার ইউ, আই উড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি1 ফর্ম। শুধুমাত্র যদি আমরা হেড দেখি তাইলেই কিন্তু এটাকে বলা যাবে না যে এটা থার্ড কন্ডিশন। অনেক সময় হেড বসার পরেও, হেড যখন ভি2 জায়গায় বসে তখন হেড থাকার পরেও এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। হেড দেখলেই বলা যাবে না যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। হেড আছে বাক্যের মধ্যে, তারপরেও এই বাক্যটা কি হতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, কারণ এই ক্ষেত্রে হেডটা বসছে বি2 জায়গায়। হেডের পরে যখন নাউন থাকবে, এখানে হেড নিজেই বি2 ফর্ম এবং সেকেন্ড কন্ডিশন এটা, ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, আই উড গো টু ঢাকা, আমি ঢাকা যেতাম। এখানে হেডটা দেখে অনেকে ভাবতে পারে এটা মনে পাস্ট পারফেক্ট টেন্স, না এটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ হেডটা এখানে বসছে বি2 জায়গায়, যে কারণে এখানে পরের অংশটাতে উডের পরে হ্যাভ আসবে না, উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, এটা মনে রাখতে হবে। আর হেডের পরে যখন বি3 ফর্ম আসবে তখন হয়ে যাবে এটা থার্ড কন্ডিশনাল অথবা পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ইফ আই হ্যাড বট এ কার, যদি আমি একটি গাড়ি কিনতাম বা আমার যদি একটা গাড়ি, আমি যদি একটি গাড়ি কিনতাম, আই উড হ্যাভ গান টু ঢাকা। একই টাইপের লাইন, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হলো একটা হলো ইফ যুক্ত ক্লোজটা হলো আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটাতে ইফ যুক্ত ক্লোজটা হলো আমার পাস্ট পারফেক্ট টেন্স। ওইখানে যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে তখন পরবর্তী যে ক্লোজটা ওইটাতে উডের পরে হ্যাভ দিতে হবে, তারপরে কি করতে হবে, ভার্বের ভি3 ফর্ম বসাতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ইফ আই হ্যাড বট এ কার, আমি যদি একটি গাড়ি কিনতাম, আই উড হ্যাভ গান টু ঢাকা। এই যে এখানে উড হ্যাভ বসলো, কারণ কেন এখানে উড হ্যাভ বসলো, উড হ্যাভের পরে ভি3 ফর্ম বসলো কেন, কারণ ইফ যুক্ত ক্লোজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর প্রথম অংশে বাম দিকে এই যে এখানে কি হলো, এখানে ইফ যুক্ত ক্লোজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এখানে ইফের পরের অংশটা হচ্ছে উডের পরে ভার্বের
প্রেজেন্ট ফর্ম। আর এখানে ইফ যুক্ত ক্লোজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এই কারণে এখানে উডের পরে হ্যাভ বসে তারপরে ভার্বের বি3 ফর্ম বসছে। এই হলো আমাদের বোঝার সহজ উপায় যে হ্যাভ থাকার পরে কখন এটা পাস্ট পারফেক্ট টেন্স আর কখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা আমাদের মনে রাখার সহজ একটা উপায় হলো এই স্লাইডে যে আলোচনা করা হলো সেটি। কন্ডিশন শেষ করলাম, এখন আমরা থার্ড কন্ডিশনের বিস্তারিত আলোচনা করব। থার্ড কন্ডিশনটা কীরকম হবে দেখি আমরা। পাস্ট রিগ্রেট, অতীতের কোনো আফসোস যখন হবে তখন হবে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে অতীতের কোনো আফসোস অথবা মিসড অপরচুনিটি, যে অপরচুনিটিটা বা সুযোগটা আমি হারিয়ে ফেলছি, এটা হবে পাস্ট কন্ডিশন। অথবা ইম্পসিবল পাস্ট, যা আর বদলানো যাবে না, এটা হবে থার্ড কন্ডিশন। যেমন এই ক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে যে ইফ যুক্ত ক্লোজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, ইফের পরে হ্যাড তারপরে বি3, এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এইটা যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে পরের ক্লোজটা হবে সাবজেক্টের পরে উড কুড মাইট, এরপরে আসবে হ্যাড, তারপরে আসবে হ্যাভের পরে আসবে বি3। এখানে হি হলেও উড কুড মাইটের পরে কিন্তু হ্যাজ বসার কোনো সুযোগ নাই। উড কুড মাইটের পরে যখনই আসবে তখন হ্যাভ আসবে, সামনে সাবজেক্ট যাই হোক না কেন। আর যখন উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ আসবে তখন এটার পরে কি আসবে, ভার্বের পিপি ফর্ম আসবে। এটা আমাদের মনে রাখতে হবে। একটা হলো পাস্ট, ঘটনা শেষ, এখন আর পরিবর্তন করা সম্ভব নয়। দেখি আমরা একটা উদাহরণ। ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, আমি যদি কঠোর পড়াশোনা করতাম, আই উড হ্যাভ পাস্ট, আমি পাস করতাম। একটা হলো ইফ যুক্ত ক্লোজটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, পরের ক্লোজটা হলো মুডালের সাথে হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেম, এটাও থার্ড কন্ডিশন। ইফ হি হ্যাড কাম আর্লিয়ার, সে যদি তাড়াতাড়ি আসতো, হি উড হ্যাভ মেট মি, সে আমার সাথে সাক্ষাৎ করতে পারতো। দুইটাই অতীত হয়ে গেল, কিন্তু এখানে পার্থক্য হলো একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হলো মুডালের পারফেক্ট ফর্ম। এই যে মুডালের পরে হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের বি3 ফর্ম আছে। ইফ আই হ্যাড অন মিস দ্য বাস, যদি আমি বাসটা মিস না করতাম, আই উড হ্যাভ অ্যারাইভড অন টাইম, আমি সঠিক সময়ে পৌঁছাইতে পারতাম। তাহলে এই যে দেখা গেল ইফ যুক্ত ক্লোজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যার কারণে পরের অংশটা হচ্ছে মুডালের পরে মুডালের পারফেক্ট ফর্ম এবং উড হ্যাভের পরে ভার্বের বি3 ফর্ম আছে। এই হলো আমাদের থার্ড কন্ডিশন। পরের স্লাইড মনে রাখতে হবে, এখানে এই স্লাইডটা আমাদের কাজে লাগবে। এই স্লাইডটা যদি দেখি, ইফের সাথে যদি কি থাকে, আমাদের আনলেস থাকে, তখন আমাদের কি হবে, কখন আনলেস হবে আর কখন হবে না। দেখি, ইফটাকে ইচ্ছা করলে আমরা আনলেসে ট্রান্সফার করতে পারি। ইফ থাকলে নেগেটিভ হয়, আর আনলেস একটা নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। আনলেস ইউ স্টাডি, তুমি যদি না পড়াশোনা করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল, যে কথা। আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, একই কথা। এখানে আমরা ইফ ইউ ডু নটের জায়গায় আমরা আনলেস ব্যবহার করতে পারি। আবার ইফ হি ডিড নট রান ফাস্ট, সে যদি দ্রুত না দৌড়াতো, হি উড মিস দ্য ট্রেন, সে ট্রেনটা মিস করতো। আবার এখানে আরেকটা আছে, ইফ আই হ্যাড নট সিন হিম আই উড নট হ্যাভ হেল্প হিম, আমি যদি তাকে না দেখতে পেতাম আমি তাকে সাহায্য করতাম না। এই যে এখানে আমরা কিছু আনলেসের রুল দেখলাম, এটাও ইম্পর্টেন্ট। এই আনলেসের রুল থেকেও পরীক্ষায় আসে। আনলেস থাকলে এখানে আর নট দেওয়ার সুযোগ নাই, কারণ আনলেসের ভিতরে কিন্তু নট আছে। তাহলে আমরা দেখি ইফ বাদ দেওয়া যায় কখন। ইফ আই হ্যাড নোন হ্যাড আই নোন, এখানে ইফটাকে বাদ দেওয়া যায়। ইচ্ছা করলে হ্যাডটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তখন ইফ দেওয়া লাগবে না। ইফ না দিলেও এটা ইফের কাজ করবে, হ্যাডটাকে যদি আমি সামনে নিয়ে আসি। ইফ আই ওয়ার এ বার্ড, ওয়ার আই এ বার্ড লিখলে ইফটা বাদ দেওয়ার সুযোগ আছে। আবার ইফ ইউ শুড নিড হেল্প, শুড ইউ নিড হেল্প, এটা যদি দেই আমরা তখন কি হবে, ইফটা লুকায়িত অবস্থায় থাকবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, যদিও ইফ লুকায়িত অবস্থায় আছে, ওই যে আমাদের নিয়ম, কন্ডিশনের যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী পরবর্তী ক্লজটা আমাদের শেষ করতে হবে। এখন দেখি আমরা এখানে কোয়েশ্চেন মেকিংয়ের কিছু নিয়ম দেওয়া আছে। হ্যাঁ, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, এই যে এখানে দেওয়া আছে। নিয়মগুলো আমরা একটু দেখি নিজেরা বুঝি কিনা। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট জিরো কন্ডিশন, প্রেজেন্ট থাকলে উইলের সাথে বি1 ফার্স্ট কন্ডিশন, পাস্ট থাকলে উডের সাথে বি1 সেকেন্ড কন্ডিশন, পাস্ট পারফেক্ট থাকলে উড হ্যাভের সাথে বি3 থার্ড কন্ডিশন, তারপরে আছে মিক্সডের মধ্যে কিছু কন্ডিশন। এই হলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। কমন যে মিস্টেকগুলো আমাদের হয় এইগুলো একটু আমরা দেখে নেই। এই যে এখানে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, এই যে এখানে ওয়াজ দেওয়ার কোনো সুযোগ নাই। ইফ হি কামস, এখানে ফিউচার দেওয়ার কোনো সুযোগ নাই, প্রেজেন্ট দিতে হবে। এই যে এখানে ফিউচার দিলে, এটা দুইটা ফিউচার দিলে ভুল হবে, একটা হবে প্রেজেন্ট একটা হবে ফিউচার। এই যে এখানে ইফ আই নিউ, এই যে এখানে নিউ হিম,
নিউ হিজ নাম্বার, আই উড কল হিম। এখানে উইল দেওয়ার সুযোগ নাই, এখানে সবসময় যেহেতু এটা পাস্ট টেন্স এখানে উড দিতে হবে, এখানে উইল দিলে কি হবে, এটা ভুল হবে। ইফ আই হ্যাড স্টাডিড আই উড হ্যাভ পাস্ট, এই যে এখানে হ্যাড আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, উডের পরে হ্যাভের পরে বি3 ফ্রম বসবে। হি উড হ্যাভ গো, এখানে হি উড হ্যাভ গান হবে, যেহেতু আমরা জানি উড হ্যাভের পরে যখনই বার আসবে এটা বারবের বি3 ফ্রম বসবে। শুধুমাত্র উডের পরে যদি সরাসরি বার আসে তখন বি1 বসবে, আর উডের পরে যখন হ্যাভ আসবে তারপরে বার আসবে তখন বি3 ফ্রম বসবে। এখন আমরা দেখে নিই এক নজরে আমাদের কন্ডিশনালগুলা। যদি ইফ যুক্ত অংশটা যদি অবাস্তব হয় পরেরটা হবে সেকেন্ড, এটা হবে সেকেন্ড কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশন কখন হবে, যেটা চিরন্তন সত্য অভ্যাস এগুলো হবে ফার্স্ট কন্ডিশন। তারপরে থার্ড কন্ডিশন আছে পাস্ট পারফেক্টের সাথে মুডালের পাস্ট পারফেক্ট, মুডালের পাস্ট পারফেক্ট। আরেকটা আছে এখানে সেকেন্ড কন্ডিশন, ইফের সঙ্গে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তখন থাকবে মুডালের পরে বি1। আর ইফের সঙ্গে যদি হেডও থাকে, হেডের পরে যদি ভি3 থাকে তখন এটা থার্ড কন্ডিশন হয়ে যায়, তখন হবে পরেরটা হবে মুডালের পারফেক্টের পরে বি3 ফ্রম। এই হচ্ছে আমাদের টোটাল কন্ডিশন। এই কন্ডিশনটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পক্ষে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো আনসার করা সম্ভব। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এবং আনসারও দেওয়া আছে, আমরা মিলাইয়ে দেখতে পারি যে এগুলো আমরা পারবো কিনা। জিরো কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনগুলো আছে, আমরা পজ করে দেখতে পারি যে এগুলো আমরা পারি কিনা, কারণ এগুলো আমরা বিভিন্ন বোর্ডের পরীক্ষা থেকে এই উদাহরণগুলো নিয়ে আসছি। এখন আমরা সামারি দেখে নিই যেন আমাদের পরীক্ষার হলে মনে থাকে। জিরো কন্ডিশন মানে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, আর ফার্স্ট কন্ডিশন মানে প্রেজেন্ট প্লাস ফিউচার, সেকেন্ড কন্ডিশন মানে পাস্ট প্লাস উডের বা কুডের পরে বি1, থার্ড কন্ডিশন মানে পাস্ট পারফেক্টের পরে উড হ্যাভের পরে বি3। মিক্সডের মধ্যে আছে কিছু নিয়ম, আনলেস। এই হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের আলোচনা। আমরা যদি আলোচনাটা ভালো করে ফলো করি আমাদের পক্ষে কন্ডিশনালের প্রশ্ন আনসার করা সম্ভব। যদি পুরো ক্লাসটা একসাথে দেখতে অসুবিধা হয়, স্লাইড বাই স্লাইড যদি ধরতে পারে তাহলে আমি মনে করি একটা স্টুডেন্ট ক্লাসটা আস্তে আস্তে তার আয়ত্তে নিয়ে আসতে পারবে। কারণ এটা যেহেতু বেশ কয়েকটা কন্ডিশনালের নিয়ম আছে, আমি প্রত্যেকটা নিয়মকে পার্ট বাই পার্ট আলাদা করে দিছি। এক একদিন যদি একজন স্টুডেন্ট জিরো পড়ে নেয়, ফার্স্ট কন্ডিশনাল পড়ে নেয়, সেকেন্ড কন্ডিশনাল পড়ে নেয়, তার এই কন্ডিশনাল সেন্টেন্সটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।